যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইড তুমি মুগ্ধ, এই স্লোগানে শুরু করছে আমাদের আজকের পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা। আজকের এই ছায়া সংসদে আমরা দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে কথা বলবো এবং সে কারণে আজকে যে প্রস্তাবিত বিষয়টি সেটি হচ্ছে গিয়ে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তি সচেতনতাই অধিক কার্যকর। এই প্রস্তাবিত বিষয়ের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য যারা সরকারি দল হিসেবে রয়েছে তারা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মুন্না হোসাইন, মাননীয় ছায়ামন্ত্রী মেহেরিন জামান মৌ এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য জাকিয়া সুলতানা রিতা। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা MN মোস্তাফিজুল ইসলাম ইমন, মাননীয় বিরোধী দল উপনেতা সুমাইয়া আক্তার এবং মাননীয় বিরোধী দল সংসদ সদস্য মাহফুজ আহমেদ। আজকের এই দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় করণীয় নিয়ে যে পাঁচজন সম্মানিত বিচারক আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সম্মানিত বিচারকরা হচ্ছেন গিয়ে জনাব মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং চিফ রিপোর্টার দেশ টিভি। পরবর্তী বিচারক সাংবাদিক আতিকা রহমান, সিনিয়র রিপোর্টার, যিনি দুর্নীতি বিষয়ক প্রতিবেদক করে থাকেন, তিনি কাজ করছেন RTVতে। আরেকজন বিচারক হচ্ছেন ডক্টর SM মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। সম্মানিত বিচারক হিসেবে আরও রয়েছেন সাংবাদিক রোকসানা আমিন, দুর্নীতি বিষয়ক প্রতিবেদক ও সিনিয়র রিপোর্টার, চ্যানেল আই। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী, যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ বাচনভঙ্গি 5, যুক্তি প্রয়োগ 5, তথ্য প্রদান 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর, মোট 30 নম্বরের উপর সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর প্রদান করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা আমাদের সম্মানিত অতিথি ডক্টর ইফতেখারুজ্জামানকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা TIB নির্বাহী পরিচালক সম্মানিত অতিথি ডক্টর ইফতেখারুজ্জামান স্যারের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত, 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। এই ছায়া সংসদে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের দলনেতা, এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মুন্না হোসাইনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। গত 15 বছরে দুর্নীতি, অর্থ পাচার, প্রকল্পের নামে লুটপাটের মাধ্যমে সারা দেশকে ঘুষের মহাসমুদ্রে পরিণত করা হয়েছে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ব্যাংকিং খাত। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি, যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয়ভাবে 400 কোটি টাকার মালিক হয়েছে নির্বিবাদে। মাননীয় স্পিকার, বলছিলাম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কিছু কথা। মাননীয় স্পিকার, বাস্তবতা যখন এমন, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের এই ক্রান্তি লগ্নে আপনার অনুমতিক্রমে এই ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হলো দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তি সচেতনতাই অধিক কার্যকর। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে ব্যক্তি সচেতনতাই অধিক কার্যকর বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সকল প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি সহ সকল জনগণের অংশগ্রহণে সততা, ন্যায়পরায়ণতা ও সচেতনতা বোধকে, যা দুর্নীতি প্রতিরোধে মুখ্য উপায়। মাননীয় স্পিকার, মুখ্য উপায় বলছি কারণ বিশ্বব্যাংকের প্রেক্ষাপট বলছে দুর্নীতি প্রতিরোধের মুখ্য উপায় গণসচেতনতা। প্রতিষ্ঠান ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাই ব্যক্তি যদি সচেতন হয় তাহলে দুর্নীতি আপনা আপনিই বন্ধ হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এর তথ্য বলছে গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 17,76,000 কোটি টাকা। তার কারণ সরকার নামক প্রতিষ্ঠানের যিনি প্রধান ব্যক্তি ছিলেন তিনি ন্যায়পরায়ণ ছিলেন না, সচেতন ছিলেন না। তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় প্রতিটি প্রতিষ্ঠান ছিল অকার্যকর। মাননীয় স্পিকার, আজকে যদি একজন ব্যক্তি শেখ হাসিনা সৎ হতেন, দুর্নীতিপরায়ণ না হতেন, তাহলে মাননীয় স্পিকার কোনো প্রতিষ্ঠান অকার্যকর হতো না, দুর্নীতি হতো না এবং টাকা পয়সা পাচার হতো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার,
ঠিক এই কারণেই আমরা বলছি একজন ব্যক্তি যদি সচেতন হয়, দুর্নীতিপরায়ণ না হয়, তাহলে মাননীয় স্পিকার অবশ্যই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। মাননীয় স্পিকার, স্বৈরাচার সরকার পতনের আগে আমার আপনার উপরে এই স্বৈরাচার সরকার 18,36,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছে মাননীয় স্পিকার। মেগা প্রকল্পের নামে মেগা কমিশন খেয়েছে, ব্যাংকগুলো লুট করেছে মাননীয় স্পিকার, এবং ব্যাংক খাতগুলো পুরোটাই ধ্বংস করে দিয়েছে। ব্যাংকের পরিচালকরা ঋণের নামে 2,34,000 কোটি টাকা পাচার করেছে বাইরের দেশে মাননীয় স্পিকার। এস আলম গ্রুপ একাই 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণ নিয়ে 6টি ব্যাংককে পঙ্গু করে দিয়েছে মাননীয় স্পিকার। বর্তমান গভর্নর বলেছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের নজির বিরল মাননীয় স্পিকার। আজকে যদি এই ব্যক্তিগুলো বর্তমান গভর্নরের মতো সৎ হতো মাননীয় স্পিকার, তাহলে দুর্নীতি হতো না, অবশ্যই দুর্নীতি প্রতিরোধ হতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরো দেখুন, আপনাকে এবার একজন দরবেশ বাবার গল্প শোনাই। এই দরবেশ বাবা একাই আমার দেশের প্রত্যেকটা ব্যাংক খাত এবং শেয়ার বাজার ধ্বংস করেছে মাননীয় স্পিকার। 36,000 কোটি টাকার ঋণ নিয়ে তিনি বিদেশে পাচার করেছেন মাননীয় স্পিকার। আজকে যদি সালমান এফ রহমানের মতো এইসব ভণ্ড দরবেশের যদি ভালো মানুষ হতো, যদি তারা সচেতন হতো, তাহলে মাননীয় স্পিকার দেশের শেয়ার বাজার ঠিক থাকতো মাননীয় স্পিকার, ব্যাংক খাতের অর্ধেক সমস্যা ঠিক হয়ে যেত মাননীয় স্পিকার। এই কারণে আমরা বলছি দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি যদি সচেতন হয়, তাহলে মাননীয় স্পিকার দুর্নীতি প্রতিরোধ অবশ্যই সম্ভব। আজকের এই সংসদে বসে আমরা বলতে চাই, এই সংসদ সচেতনতার বাতিঘর। প্রত্যেকে সচেতনতার মশাল হাতে নিয়ে বলি, আমাদের বাংলাদেশকে আমরা হেরে যেতে দেব না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তরুণ প্রজন্ম যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে, মাননীয় স্পিকার, আমাদের সচেতনতার মাধ্যমে সেই লড়াইকে এগিয়ে নিতে, দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়তে এই প্রস্তাবটি এই সংসদে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার আজকের এই প্রস্তাবিত দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে তার বক্তব্য প্রদান করবার জন্য এবং তার যুক্তিসঙ্গতভাবে তার নিজের পক্ষে নানা রকম তথ্য উপস্থাপন করবার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা এম.এন. মুস্তাফিজুল ইসলাম ইমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আর কতবার শুনতে হবে নীতি নৈতিকতার গল্প? আর কতবার মাননীয় স্পিকার বৃদ্ধ মানুষটার গলায় পাড়া দিয়ে বুঝিয়ে দিবেন যে সে সচেতন ছিল না বলে তার পেটে লাথি মারা হয়েছে? আর কতবার মাননীয় স্পিকার মানুষ তার নিজের অধিকারের জন্য লড়াই করবে? আর কতবার নাগরিক তার অধিকার না পেলে বুঝিয়ে দিবেন যে সে সচেতন ছিল না? আর কতবার মাননীয় স্পিকার সিস্টেমের ভুল মানুষের সচেতনতার অভাব বলে চালিয়ে দিবেন? এই সচেতনতার অভাব দেখিয়ে দেশকে লুটতে দিবেন সিস্টেমে বসে থাকা হাইনাদের। মাননীয় স্পিকার, আর কতবার টেবিলের নিচ দিয়ে লাল খামটা না দিলে উপর দিয়ে নীল ফাইলটা আসবে না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এই ব্যাংক, এই সিস্টেমে কেন একটা ব্যাংক এত টাকা ঋণ দেয় যে সালমান এফ রহমান জন্মগ্রহণ করতে পারে আমাদের সিস্টেমে? কেন আজকে সালমান এফ রহমান ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিতে পারে? 3 বছরে প্রকাশ্যে 6,600 কোটি টাকা, অপ্রকাশ্যে 20,000 কোটি টাকা আত্মসাৎ করে অর্থ পাচার করে আমার দেশে ডলার ক্রাইসিস দেখা দেয়। সাধারণ মানুষ আর টিকতে পারে না মাননীয় স্পিকার। আর কতদিন আবেদ আলী জন্মগ্রহণ করবে? আর কতদিন মাননীয় স্পিকার বেনজির জন্মগ্রহণ করবে? এই যে তারা বলছে আজকে লাল মিয়া ধলা মিয়া হয়ে যাচ্ছে, আজকে এই সিস্টেমে কেন ধলা মিয়া তৈরি হওয়ার প্রসেস আছে সেটাই আমরা জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বেনজিরের কথা বলছে, আমাদের তাদের কাছে প্রশ্ন, এই বেনজিরটাকে তৈরি করলো কে? আমরা দেখেছি বেনজিরের আগেও ছিল, জন্ম নিয়েছিল পি.কে. হালদার, অমি প্রদীপ এবং মাননীয় স্পিকার এম.টি. আব্দুর রহমানের মতো বদি। যতদিন পর্যন্ত আপনি কে করেছে দুর্নীতি সেটাই করে থাকবেন, ততদিন পর্যন্ত দুর্নীতি চলবে। যখন আপনি কিভাবে করেছে সেটা বন্ধ করবেন, ঠিক তখনই আমরা দুর্নীতি দমন করতে পারবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় শুরু করছি আমাদের ভঙ্গুর সিস্টেমটাকে সামনে রেখে। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের কাছে 3টি মাত্র প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রথমত, আর কতদিন লাগবে ব্যক্তি সচেতন করে দুর্নীতি কমাতে? দ্বিতীয়ত, কিভাবে সিস্টেমকে আপনি ভঙ্গুর সিস্টেমকে শক্তিশালী না করে আপনি ব্যক্তি সচেতনতা বাড়াবেন? তৃতীয়ত, কোন সিস্টেম, কেন সিস্টেম একটা মানুষকে এত ক্ষমতা দেয় যে সে দুর্নীতি করতে পারে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বর্তমান বাংলাদেশে দুর্নীতির এমন এক পর্যায়ে আছি যেখানে রিলিফের কম্বল থেকে শুরু করে মাননীয় স্পিকার ছাগল চুরি, তারপর মাননীয় স্পিকার ভোট দিয়ে রিচার্জ পর্যন্ত চুরি হচ্ছে। মাননীয় স্পিকার, বহির্বিশ্বে কেন ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ডে দুর্নীতি হচ্ছে না? যখন গ্লোবাল কর্পোরেশন ব্যারোমিটার বলে ডেনমার্কে ঘুষ দেওয়া নেওয়ার সিস্টেমটাই তাদের মধ্যে নাই, সেই জায়গায় আমরা বলতে চাই আপনি ভঙ্গুর সিস্টেমটাকে যখন ঠিক করবেন, যখন প্রাতিষ্ঠানিক নজরদারিতে আপনার সিস্টেমে আসবে, তখন আর আপনি দুর্নীতি করবেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় আজকে দুর্নীতি কমাতে আমাদের বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রথমত, প্রতিটা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে ঘুষ দুর্নীতি উচ্ছেদ করতে হবে। তৃতীয়ত, ক্ষমতাধরদের বার্ষিক সম্পদ বিবরণী জমা প্রদান করতে হবে। চতুর্থত, উন্নয়ন কাজের বিলের জন্য ঠিকাদারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পঞ্চম, শেয়ার বাজারে
স্বচ্ছতা সুশাসন নিশ্চিত করতে হবে। ষষ্ঠ, প্রতিটা প্রতিষ্ঠানের সুষ্ঠু ও সুনির্দিষ্ট গঠনতন্ত্র ব্যবস্থাপনা থাকতে হবে। সপ্তম, অনুপার্জিত আয়, ঋণ খেলাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালো টাকা, পেশি চুক্তি এগুলো নির্মূলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন কিছু প্রতিষ্ঠান তৈরি হবে যারা মনিটরিং করবে, অডিট করবে। কেন মাননীয় স্পিকার, যখন আমি ক্ষমতায় থাকি, যখন আমাকে কেউ মনিটরিং করতে পারে, অডিট করতে পারে না, যখন আমার উপর কোনো প্রাতিষ্ঠানিক নজরদারিতা থাকে না, তখনই বেনজিরের মতন মানুষের জন্ম হয়, তখনই সালমান এফ রহমান আমার দেশে আসে, তখনই পিকে হালদারের জন্ম হয়। তাই মাননীয় স্পিকার, আবেগের বসে বাস্তবতাকে লাথি মারতে আমরা চাই না। আমরা চাই মাননীয় স্পিকার আজকে দুর্নীতি কমাতে। তাই আপনার ব্যক্তিরা কবে সচেতন হবে আর কবে এই হাইনারা আমার দেশকে লুটে থাকবে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে এই দুর্নীতি বন্ধ করতে আপনাকে অবশ্যই সিস্টেম পরিবর্তন করতে হবে, মানুষের সংবিধানের প্রতি আস্থা আনতে হবে। যেই জন্য ব্যক্তি সচেতনতার অপেক্ষা না করে আপনি যখন সিস্টেমকে কঠোর করবেন, তখনই আপনার দুর্নীতি দমন করা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী মেহেরিন জামান মৌকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা যেভাবে তর্জন গর্জন করে দুর্নীতির কথা বলে গেলেন, প্রতিষ্ঠানের কথা বলে গেলেন, প্রতিষ্ঠানের নজরদারিতার কথা বলে গেলেন, তাদেরকে দেখে আসলে মনে হচ্ছে যতটা তারা গর্জন করছে ততটা বাস্তবতার প্রেক্ষাপটে আসলে বসে না। কারণ বিশ্বব্যাংক বলছে দুর্নীতি প্রতিরোধে 4টি উপায় আছে। তার প্রথম উপায় হচ্ছে গণসচেতনতা। দুর্ভাগ্য, আজকে আমাদের এই বিরোধী দল হয়তো গণসচেতনতা কি জিনিস সেটাই বোঝে না। তারা বারবার প্রাতিষ্ঠানিক নজরদারির কথা বলছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো যাদের মাধ্যমে পরিচালিত হবে তারাই যদি সচেতন না হয়, তারাই যদি ন্যায়পরায়ণ না হয়, তাহলে কিভাবে দুর্নীতি প্রতিরোধ হবে? তারা মনে হয় গোড়ায় গলদ রেখে বলদের কাছে দুধ প্রাপ্তির আশা করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের প্রথম বক্তা বারবার বলে গেলেন সিস্টেম সিস্টেম সিস্টেম। আসলে তারা সিস্টেম বলতে কি বোঝে? এই সিস্টেম কারা তৈরি করে? এই সিস্টেম কারা কার্যকর করে? অবশ্যই ব্যক্তি। এই সিস্টেম যারা কার্যকর করবে সেই ব্যক্তিরা যদি সচেতন না হয় তাহলে সিস্টেমে গলদ অবশ্যই থাকবে। আপনাদের সিস্টেম তো আর এই ইট কাট ক্যামেরা, আপনাদের সিসি ক্যামেরা এগুলো দিয়ে কার্যকর হবে না। এই সিস্টেম কার্যকর হবে ব্যক্তির মাধ্যমে। আমরা বলছি এই সিস্টেম কার্যকর হবে ব্যক্তির মাধ্যমে। এই ব্যক্তি যদি সচেতন না হয় তাহলে এই সিস্টেম অবশ্যই স্বচ্ছ হবে না। তারা বললেন জবাবদিহিতার কথা। জবাবদিহিতা কারা নিশ্চিত করবে? জবাবদিহিতা তো মানুষ এমনি যে নিশ্চিত করবে না। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দরকার সচেতন ব্যক্তি যারা এই জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। আজ থেকে 20 দিন আগে আপনারা যে প্রতিষ্ঠানের কথা বলছেন, আজ থেকে 20 দিন আগে কি এই প্রতিষ্ঠানগুলো ছিল না? তখন কি আইন ছিল না? ছিল। কিন্তু তখন কেন কার্যকর হয়নি? তখন কার্যকর হয়নি কারণ তখন অসচেতন অসৎ ব্যক্তিরা ছিল। কিন্তু বর্তমানে আমাদের এই সরকার আসার পরে সবকিছু কার্যকর হচ্ছে, নতুন করে শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? কারণ বর্তমান সরকার সচেতন, তিনি ন্যায়পরায়ণ। তাই আমরা বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই বাংলাদেশে প্রতিটি মানুষের সচেতনতায় দুর্নীতি প্রতিরোধ হচ্ছে, দুর্নীতি প্রতিরোধ হবে। মাননীয় স্পিকার, আলাদিনের চেরাগের গল্প আমরা সবাই জানি, কিন্তু এস আলম গ্রুপ বোধহয় আলাদিনের জাহাজ পেয়েছিল। দুদক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে? এর কারণ কিন্তু মাননীয় স্পিকার, ওই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেছিল তারা অসচেতন ছিল, তারা অসৎ ছিল। ছোট ছোট যখন মাস্তুতো ভাইয়ের গল্প তৈরি হয় মাননীয় স্পিকার, তখনই এই অসচেতন এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা সুযোগ পায়। আজ এস আলম পরিবার যদি সচেতন হতো তাহলে বেঁচে যেত 6টি ব্যাংক, দেশে থাকতো 1 লাখ কোটি টাকা। তাই আমরা বারবার বলছি মাননীয় স্পিকার, প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরাও যদি সচেতন হয় তাহলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। এই ইট কাট ক্যামেরা, সিসি ক্যামেরা এগুলো দিয়ে কখনোই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি তথ্য বলছে সুইস ব্যাংকে 2022 সালে বাংলাদেশে জমানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 8,275 কোটি টাকা। ব্যবসায়ীরা প্রতি বছর ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এ জালিয়াতি করে পাচার করেছে 64,000 কোটি টাকা। এই দুর্নীতির লাগাম টানতে প্রয়োজন কি? অবশ্যই সচেতন ব্যক্তি। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা যদি সচেতন হয় তবেই এই দুর্নীতির লাগাম টানা সম্ভব হবে। সবশেষে বলতে চাই, সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারাই সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক, লোকের কাছে অন্য লোক। এই লোকে লোকে আমরা সবাই যদি সচেতন হই তবেই আমরা দুর্নীতি মুক্ত হব। আজকে এখানে যে মুগ্ধ এবং সাইদের কথা বলা হচ্ছে, তারা ব্যক্তি হিসেবে সচেতন ছিল, তারা কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দুর্নীতি করেনি, তারা ব্যক্তি হিসেবে সচেতন করে আজকে আমাদের এই বাংলাদেশ নতুন করে উপহার দিয়েছে। এই সংসদে আজকের এই প্রস্তাবটি গ্রহণ
গ্রহণের জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়ামন্ত্রী মেহেরিন জামান মৌকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুমাইয়া আক্তারকে। মাননীয় স্পিকার, এতক্ষণ সরকারি দল অনেক নীতি নৈতিকতা ও জনমানুষকে সচেতন করা, আবেগ বিবেগের অনেক গল্প শুনিয়ে গেলেন। আসুন একটু বাস্তবতার দিকে আসা যাক। মাননীয় স্পিকার, একটু আগে আমার মন্ত্রী বলে গেলেন যে সিসি ক্যামেরা দিয়ে নাকি সিস্টেম পরিবর্তন করা যাবে না, দুর্নীতি দমন করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আপা, যেই রুমে বসে একজন অফিসার নিচ থেকে লাল খাম নেয়, উপর থেকে নীল খাম দেয়, ওই রুমে একটা সিসি ক্যামেরা থাকলে আপনি জানতেন না যে ওখানে দুর্নীতি হচ্ছে? তাহলে আপনি দুর্নীতি দমন করতে পারতেন না? মাননীয় স্পিকার, এরপরে তারা বলে গেলেন যে আমরা হচ্ছে ব্যক্তিকে সচেতন করব, কিন্তু তারা কিভাবে ব্যক্তিকে সচেতন করবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিয়ে যায় না। মাননীয় স্পিকার, শুরুতেই আমি যদি বলি, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, তাকে আমরা সব সময়ই দেখতাম যে তিনি নীতি নৈতিকতার কথা বলেন, ব্যক্তিকে সচেতন হবার কথা বলেন। কিন্তু এখন আমরা জানতে পারলাম যে তিনি নিজেই আসলে 2 কোটি টাকার ভিসি নিয়োগ, 50 লক্ষ টাকায় অধ্যক্ষ নিয়োগের সাথে দুর্নীতির সাথে জড়িত। ঠিক সেই জায়গায় আসলে মাননীয় স্পিকার, ব্যক্তি সচেতনতা মরিচিকা ছাড়া আর কিছুই নয়। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, তারা আজকে বলে গেছেন আবেদ আলীর কথা। আমরা প্রশ্ন ফাঁসের কথা শুনলে এখন সবাই আবেদ আলী বলে আমরা চিৎকার করি, কিন্তু মাননীয় স্পিকার, এই প্রশ্ন ফাঁসের ঘটনা তো আজকে নতুন না। আজকে এই ঘটনাটা মাননীয় স্পিকার 2001 সাল থেকে এখন পর্যন্ত, আমরা যদি একটু পিছনে তাকাই, সেই সময় থেকে এখন পর্যন্ত হাজারো বার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা যদি একটু ডিডব্লিউ একটা প্রতিবেদনের দিকে তাকাই, সেখানে আমরা দেখি 2001 থেকে পরবর্তী 16 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে 10 বারেরও বেশি। 2017-18 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, 2019 সালে 40তম বিসিএস এর প্রশ্ন ফাঁস, 2021 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 1511টি অফিসার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। মাননীয় স্পিকার, এই প্রত্যেকের প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত সেই ব্যক্তিদেরকে আমরা কিন্তু আইনের আওতায় এনেছিলাম। তাহলে সেই 2001 থেকে এই 21-22 পর্যন্ত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সেই অসচেতন ব্যক্তি, সেই খারাপ ব্যক্তিদেরকে আমরা নিয়ে আইনের আওতায় নেওয়ার পরেও এই 2024-এ কেন আরেক আবেদ আলী তৈরি হলো? আজকে এই সিস্টেমের আমরা এত দোষ দিচ্ছি। এই সিস্টেম আসলে একটা মেশিন বসিয়েছে। কি মেশিন? এক পাশ থেকে সচেতন ব্যক্তি ঢুকলে আরেক পাশ থেকে দুর্নীতিবাজ বের হয়। কিভাবে বের হয় একটু লক্ষ্য করুন মাননীয় স্পিকার। আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী, আমি একজন সচেতন নাগরিক, আমার মতো এরকম হাজারো লাখো সচেতন নাগরিক এই বাংলাদেশে আছে। ঠিক আগামী 4-5 বছর পরে আমরা যখন কোনো কর্মসংস্থানে কোনো চাকরি করতে যাব, তখন আমার প্রতিষ্ঠান আমাকে বলবে যে বাবা, তুমি যদি এখানে সিগনেচারটা না করো তাহলে তোমাকে গুম, খুন, চাকরিচ্যুত মতো এরকম ভয় ভ্রান্তি দেখা হয়, এবং আরেক হাতে দেওয়া হয় 5 কোটি টাকা। এই সিগনেচারটা করলে তোমাকে 5 কোটি টাকা দিব, অন্য হাতে তুমি যদি এটা সিগনেচার না করো তাহলে তোমাকে হচ্ছে গুম, খুনের মতো এই ধরনের ঘটনার শিকার হতে হবে। তখন মাননীয় স্পিকার, আমার চিন্তা করতে হবে যে আমার ইনকামে আমার পরিবার চলে, আমার সংসার চলে, আমার বাবা মায়ের প্রতিনিয়ত যে ঔষধপত্র থাকে সেটা আমাকে প্রতিদিন নিয়ে ঘরে ফিরতে হয়। আজকে আমার চাকরিচ্যুত হলে এই সংসারের আর কোনো বেস বা ভিত্তি থাকবে না মাননীয় স্পিকার। শুধু বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো রয়েছে সেখানেও প্রতি বছর দেখা যায় যে বছর শেষে প্রত্যেকটা ব্যক্তির সম্পদের বিবরণী নেওয়া হয়। সেই বিবরণী আমার দেশে নেওয়া হয়নি, যেটা 5 বছর পরে হওয়ার কথা ছিল, তারপরে সেখানে হয়নি। অর্থাৎ সেখানে নিয়ম নীতি কিংবা সেখানে সংবিধান কোনো শক্ত ভূমিকা পালন করতে পারেনি বলেই এটা সম্ভব হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই আজকে যদি আপনি দুর্নীতি দমন করতে চান, আপনি কে করেছে বা কাকে, মানে কিভাবে কে করেছে সেদিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই দুর্নীতি কোনোদিন দমানো সম্ভব নয়। আপনাকে দেখতে হবে এটা কিভাবে হচ্ছে, তারা এই ক্ষমতাটা কিভাবে পাচ্ছে এই দুর্নীতি করার, তাদেরকে এই সাহসটা কে দিচ্ছে, সেই দিকে আপনার তাকাতে হবে, এবং সেভাবে প্রাতিষ্ঠানিক একটা সংবিধান, সেই নীতিরূপে কঠোর করতে হবে। যারা প্রশাসনে থাকবে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাহলেই তখন তারাও কোনো দুর্নীতি করতে পারবে না এই তথ্য প্রকাশের ক্ষেত্রে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য জাকিয়া সুলতানা রিতাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। লালন ফকির বলে গিয়েছিলেন, মানুষ বুঝলেই নাকি সোনার মানুষ পাওয়া যায়। আর আমার প্রতিপক্ষ দুজন বারবার করে বলে যাচ্ছেন প্রতিষ্ঠান নাকি সৎ মানুষ ছাড়া দুর্নীতি প্রতিরোধ করবে এবং প্রাতিষ্ঠানিকতার মাধ্যমে নাকি দুর্নীতি রোধ করবে। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে মহাসংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরু করার আগে বিরোধী দলীয় নেতার কাছে কিছু উত্তর দিয়ে যাই। মাননীয় স্পিকার, তিনি বারবার বলছেন কতবার নৈতিকতার গল্প শুনলে আমরা সতর্ক হব। কেন মনে নেই জুলাই মাসের সেই বিপ্লবের কথা, যেখানে আমরা জনসচেতনতার মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিলাম? মাননীয় স্পিকার, তিনি ভুলে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতা বলে গিয়েছেন যে আজকে যদি প্রাতিষ্ঠানিক নজরদারিতে থাকে তাহলে নাকি বেনজির পিকে হালদার জন্ম হবে না। মাননীয় স্পিকার, আমি মেনে নিলাম তিনি দুদকের কথা বলছেন, দুদকের নজরদারির কথা বলছেন। মাননীয় স্পিকার, তিনি হয়তো জানেন না, কালবেলার একটা রিপোর্টে এসেছে দুর্নীতিবাজরা যখন দেশ থেকে পালিয়ে যায় তখন ঘুম ভাঙে
দুদকের মানুষ স্পিকার। সেই ঘুম না জাগা রাত জাগা কোকিলের মতো সে কি করে এই ভঙ্গুর প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে তিনি একটি দুর্নীতিবাজকে প্রতিহত করবেন তা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা এসে আমাকে 3টি প্রশ্ন করে গেলেন আমার দলকে। মাননীয় স্পিকার, তিনি বলেছেন আমার এই ভঙ্গুর সিস্টেমকে কিভাবে আমি প্রতিহত করব, কিভাবে করব। আমি তো কোনো ইট পাথর বা আপনাদের মতো এলিয়েন দিয়ে করব না, অবশ্যই ব্যক্তি দিয়ে করব এবং ব্যক্তি সচেতনতা দিয়ে করব। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন ক্ষমতাবানরা যেখানে দুর্নীতি করতে পারে সেটার জন্য আপনি কেন প্রাতিষ্ঠানিক নজরদারিতে তৈরি করছেন না? ব্যক্তি সচেতনতা। মাননীয় স্পিকার, আমি মানলাম যে সবাই সচেতন বা এরকম কিছু একটা, কিন্তু আজকে যদি আপনি একটা আপনার বাসায় বসে যদি আপনি একটা ইন্টারভিউর জন্য একটা নজিহত আপনাকে দেওয়া হয়, সেটা যদি আপনি টাকা খেয়ে যে ইন্টারভিউটা ওর পক্ষে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে সেই প্রাতিষ্ঠানিক নজরদারিটা কিন্তু কার্যকর হচ্ছে না। তারা কিন্তু জানতেই পারছে না সেখানে আপনার প্রাতিষ্ঠানিক যে একটা সিসি ক্যামেরা ছিল কি ছিল না। মাননীয় স্পিকার, সেই ব্যক্তিগত যে নজরদারিটা সেটা কিন্তু আপনার সচেতনতা দিয়ে করতে হবে। মাননীয় স্পিকার, মুঘল আমলের শাহ সুবাদারদের প্রাসাদে কি পাওয়া যেত তা আমার জানা নেই, তবে বাংলার সচিব শাহ কামালদের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়। আমির হোসেন আমুই বাবার বাদ যাবেন কেন? মাননীয় স্পিকার, তার বাসা যেন বাসা নেই। মাননীয় স্পিকার, টাকার খনি। মাননীয় স্পিকার, অন্যদিকে দীপু টিপু ভাই বোন এন্টারপ্রাইজ আবার ধ্বংস করেছে আমার দেশের শিক্ষাখাত। মাননীয় স্পিকার, তারা আজকে একটা নীতিবান কোনো ভিসি নেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। আজকে তারা ভিসি নিয়োগে 2 কোটি এবং অধ্যক্ষ নিয়োগে 50 লাখ টাকা নিয়ে থাকেন। মাননীয় স্পিকার, এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা, মাননীয় স্পিকার, তাহলে বলতেই হয় আজকে আমাদের জাতির মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের সচিব বলেন, আমলা বলেন, তাদের থেকে তাদের বৌশালীদের সম্পদের পরিমাণ অনেক বেশি। মাননীয় স্পিকার, আজকে তারা তাদের পতিতার টাকায় হালাল দুর্নীতি করে কানাডাতে বেগমপাড়া গড়ে তুলেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা বেগমপাড়া গড়ে তুলেছেন। মাননীয় স্পিকার, আজকে এই বেগমরা, এই গুটি কয়েক ব্যক্তিরা যদি সচেতন হতো তাহলে কিন্তু আমাদের বাংলা থেকে কানাডাতে এত টাকা পাচার হতো না। মাননীয় স্পিকার, নখদন্তহীন বাকখ্যাত দুদক এবার হালুম করছে, স্বৈরাচারী সরকারের 41 এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবের পর যে সরকার এসেছে তিনি কি দুদকের কোনো দালান কোঠা পরিবর্তন করেছেন নাকি কোনো আইন পরিবর্তন করেছেন? মাননীয় স্পিকার, কিছুই পরিবর্তন করেনি, শুধুমাত্র পরিবর্তন করেছে ওই ব্যক্তি বিশেষদের যারা মাননীয় স্পিকার দুর্নীতির সাথে সংযুক্ত ছিল। মাননীয় স্পিকার, তারপরে কিন্তু শেষ করছি। মাননীয় স্পিকার, তারপরে কিন্তু আমাদের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, গণেশ উল্টে গিয়েছে। মাননীয় স্পিকার, তাই আমরা সেই কথাটাই বারবার বলছি, দায়িত্বশীলদের জায়গায় যোগ্যদের এবং সচেতনদের দিলে কিন্তু ওই 41 এমপি মন্ত্রী সহ যত মানুষ আছে মাননীয় স্পিকার সবাইকে দুর্নীতি থেকে রোধ করা যাবে। মাননীয় স্পিকার, শেষ করব, ছাত্র জনতার গণবিপ্লবের পর বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বাতিঘর আজকে আমার এই সংসদ। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের যত প্রতিষ্ঠান, কর্মকর্তা, পরিচালক আছে, যত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত আছে মাননীয় স্পিকার, যত আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনি মাননীয় স্পিকার এখানে যারা আছে মাননীয় স্পিকার, আজকে সবাইকে নিয়ে আমি একটি শপথ গ্রহণ করতে চাই। দুর্নীতি রোধের প্রয়োজনে সচেতনতা করব সর্বজনে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য জাকিয়া সুলতানা রিতাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মাহফুজ আহমেদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। লাশকাটা ঘর হতে থানা, তদন্ত কর্মকর্তা থেকে বিচার ব্যবস্থা, শেয়ার বাজার থেকে ব্যাংকিং খাত, দেশের প্রতিটা রন্ধে রন্ধে যেখানে দুর্নীতি সেখানে সরকারি দল আজকে দলগত কাঠামো, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং সব রকম জবাব নিশ্চয়তা না করে তারা আজ ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি সচেতনতার বুলি আউড়িয়ে আমাদেরকে সেই আশার গল্পই বারবার শুনিয়ে যাচ্ছেন। আমরা এমন একটি দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলি যে দেশে সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, সে দেশে ধূমপায়ীরা 1 বছরে করই দেন 38,000 কোটি টাকা। রাস্তায় লেখা থাকে প্রসাব করিবেন না, ওখানে প্রসাব করিবেন না, করিলে জরিমানা, ওখানেই আরো বেশি করে মানুষকে দেখা যায়। আপনি যদি প্রতি 1 কিলোমিটারেও একটা পাবলিক টয়লেট বানাতেন, আইন করতেন, যে রাস্তায় এরকম কাজ করবে তাকে যদি আইনের আওতায় আনতেন, তাহলে সচেতনতা মানুষ এমনিই আসতো। আজকে আমার দলের উপনেতা এবং নেতা এটা পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছে সুস্পষ্ট করে যে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতায় কিভাবে পারে দুর্নীতি কমাতে, কিন্তু তারা শুধু সচেতনতার বুলি আউড়িয়ে যাচ্ছেন। কিভাবে যে সচেতন হব সেটি তারা আমাদেরকে বলে যাচ্ছেন না। আজকে তারা এই মঞ্চে দাঁড়িয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। আজকে প্রত্যেকটা সংবাদ মিডিয়ায় আমরা ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে লেখছে তো সেই একই মানুষ, 15 বছর ধরে কাজ করছে তারা আজকে কি রাতারাতি সচেতন হয়ে গেছে? না মাননীয় স্পিকার, আজকে প্রতিষ্ঠানটি জবাবদিহিতার আন্ডারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে মিডিয়া দালালি করবে তাকে বন্ধ করে দেওয়া হবে। সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইয়েরা মুখ খুলতে সাহস পেয়েছেন। আমি যুগান্তর এবং প্রথম আলো সহ সব শীর্ষস্থানীয় পত্রিকার একটি সাংসদের মতামত হুবহু তুলে দিতে চাই। তিনি বলছেন এদেশের 90% সরকারি কর্মজীবী অসচেতন
এবং দুর্নীতিমুক্ত। এখন এই 90%-র মধ্যে আমি 10%-ই ধরেন সচেতন, আমি 10% কিভাবে একটা দেশকে চেঞ্জ করতে পারি? 90 তাদেরও ভাষ্য একটাই, তাহলে একটা দেশের সবাই যদি অসচেতন, সবাই যদি খারাপ হয়ে যায়, তাহলে দেশটা আসলে চালাবে কে? আমি আরো স্মরণ করিয়ে দিতে চাই, TWA এর মতবাদ থেকেই বলছি, এই দেশে টেন্ডারবাজি কত নিম্ন পর্যায়ে গেছে আপনি চিন্তা করেন। TWA এর মতবাদ অনুসারে তারা বলছে এই দেশে শুধু বাস এবং মিনি বাস থেকে এক বছরে 1000 কোটি টাকার উপরে দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়। আমি আরো স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, তাদের TIBর ভাষ্য মতে 70%-এর উপরে পুলিশ বাহিনীতে এখন দুর্নীতি বিদ্যমান। তার মধ্যে গ্রেপ্তার আইনে 92.8, ট্রাফিক আইনে 90.6, পুলিশ ভেরিফিকেশনে 85.5। এইরকম পর্যায়ে আপনি কল্পনা করুন, আপনি একজন SP, আপনি তো ব্যক্তি সচেতন, আপনি একটা সুন্দর রিপোর্ট FIR করে নিয়ে গেলেন, আপনার SP তিনি যদি বাদ করে দেন, কেন তিনি বাদ করছেন? তার উপরে আমলাতন্ত্র কেন তাকে বাদ করছে? তার উপরে প্রশাসনতন্ত্র। প্রত্যেকটা অফিসের একটা নিয়ম নীতি থাকে, যদি সেটি আজ মানা হতো তাহলে এই নতুন করে কেউ হতো না। যতদিন অবধি আপনারা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত না করবেন, ততদিন পর এরকম আপনি আবেদ আলী, সালমান এফ রহমান, মতিউরের কথা বলছেন, 2 বছর পর অন্য কাউকে নিয়ে এই মঞ্চে কথা বলা হবে। কিন্তু যদি এটা সচেতনভাবে করা যায়, প্রাতিষ্ঠানিকভাবে যদি দুর্নীতি দমন করা যায়, তাহলে আর নতুন করে কোনো ভূত প্রেতাত্মা দুর্নীতির গজাবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এই শাসকের মাননীয় বিরোধী দলীয় সদস্য মাহফুজ আহমেদকে যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথম আহ্বান করছি আজকের এই ছাত্র সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা MN মোস্তাফিজুল ইসলাম ইমনকে পুনরায় তার 2 মিনিট বক্তব্য প্রদান করবার জন্য। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চুর বটে। মাননীয় স্পিকার, এই সংসদে কিছু সাধু যখন আসে, তখন সেই সাধুদের কাছে আমার কিছু প্রশ্ন রয়ে যায়। আর কতদিন তাদের লাগবে তাদের সোনার মানুষ আসতে? মাননীয় স্পিকার, সেই জায়গায় বলতে চাই, আসলেই কিন্তু সোনার মানুষ আসে, দুর্নীতির জালে ফাঁসে, টাকার জলে ভাসে। মাননীয় স্পিকার, এই ভাষাভাষী বন্ধ করতে চাই। এই সিস্টেমে আর কখনো টাকার ভাষাভাষী হবে না। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার তারা বলার চেষ্টা করছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা। আমরা দেখতে পেরেছি, যখন বৈষম্য বিরোধী আন্দোলনে কিছু সমন্বয়ক আসে, সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটা অর্গানাইজেশন তৈরি করে একটা প্রতিষ্ঠানের মতো চালাতে শুরু করে বাংলাদেশ। সেই প্রাতিষ্ঠানিক নজরদারিতায় যখন ছাত্রলীগকে আওতাভুক্ত করতে পারি, সেই নজরদারিতার পরে আমরা দেখতে পারি আল্লাহর মাল অনেকেই ভালো হয়ে গেছে। আওয়ামী লীগের পর তারা এখন বিএনপি বলে দাবি করছে তাদেরকে। মাননীয় স্পিকার, যখন আমরা দেখতে পারি কোভিড-19-এর সময় সবাই ভুয়া বলছিল, যখন আপনি প্রাতিষ্ঠানিক নজরদারিতা বাড়ান, সেই গ্রামের আমার চাচাতো ভাইটাও মাস্ক পরেছিল। মাননীয় স্পিকার, সেই মানুষগুলোকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি। আপনাকে যখন রাঘব বোয়াল থেকে পুঁটি মাছ নিয়ে কাজ করতে হয়, তখন আপনার বাস্তবায়নটা দরকার। আমরা মনে করি আপনি ব্যক্তি সচেতনতার আক্ষেপ অপেক্ষা যত জাতিকে দেখাবেন, সেটা জাতি এখন আর বিলাসিতা ছাড়া আর কিছুই নিবে না। আমরা বাস্তবায়নে আসতে চাই। মাননীয় স্পিকার, যখন আপনি বাস্তবায়ন করতে চাইবেন, যখন আপনি এই যে গ্রেফতার সংক্রান্ত খাতে 92.8% কমাতে চাইবেন, যখন আপনার দেশের স্বাস্থ্য সেবা খাতগুলোতে 70% দুর্নীতি, আজকের বিতর্কে শুনে আমার কাছে মনে হচ্ছিল দুর্নীতি কে করেছে আর কিভাবে হয়েছে এটা নিয়ে বিতর্ক হচ্ছে। দুর্নীতি যে দমন কিভাবে করবে এটা নিয়ে তাদের কোনো কথা নেই। মাননীয় স্পিকার, আদৌ বাংলাদেশের সোনার মানুষ আসবে কিনা, আদৌ বাংলাদেশের মানুষজন ব্যক্তি সচেতন হবে কিনা, এই নিশ্চয়তা আমরা পাইনি। তাহলে আর কতদিন অপেক্ষা করবো? মাননীয় স্পিকার, এই ভঙ্গুর সিস্টেম আমরা বন্ধ করতে চাই এবং প্রাতিষ্ঠানিক নজরদারিতা বাড়িয়ে আমি ব্যক্তি সচেতনতা বাড়াতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মুন্না হোসাইনকে। মাননীয় স্পিকার, পড়েছিলাম বাঁশের চেয়ে নাকি কঞ্চি বড়, আর আজকের সংসদে প্রতিপক্ষ 3 জনের কথা শুনে মনে হলো বাঁশের চেয়ে পাতা বড়। কেননা সচেতন ন্যায়পরায়ণ মানুষ ছাড়া যে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই, সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আজকের আমাদের যে মাননীয় বিচারক, আমাদের মাননীয় প্রধান অতিথি এবং আমাদের যে মাননীয় বিচারকবৃন্দ, তাদের কাছে আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, এই যে ইসলামী ধারার 6টি ব্যাংক, এই 6টি ব্যাংক কি এস আলমকে নষ্ট করেছে, দুর্নীতিপরায়ণ করেছে, নাকি এস আলম নিজে এই ব্যাংকগুলোকে নষ্ট করেছে? মাননীয় স্পিকার, শেয়ার বাজার, জনতা ব্যাংক, এরা কি সালমান এফ রহমানকে ভণ্ড দরজা বানিয়েছে, তাকে দুর্নীতিপরায়ণ করেছে, নাকি সালমান এফ রহমান এইগুলোকে ধ্বংস করেছে? মাননীয় স্পিকার,
প্রতিষ্ঠান আগেও ছিল, প্রতিষ্ঠান এখনো আছে মাননীয় স্পিকার। পরিবর্তনটা হয়েছে কোথায়? পরিবর্তনটা হয়েছে মাননীয় স্পিকার, ব্যক্তির পরিবর্তন হয়েছে মাননীয় স্পিকার। এবং ব্যক্তি যদি সচেতন থাকে তাহলে অবশ্যই সেটা সম্ভব। মাননীয় স্পিকার, শেষ করব, তবে তার আগে ভাই আপনাদের আবারও একটু মনে করিয়ে দিই, 5 আগস্টের সচেতনতা ভুলে যাবেন না। লেজ গুটিয়ে পালিয়েছিলেন না, মনে নাই সেই কথা? মাননীয় স্পিকার দেখুন, আবারও সেই গণজোয়ার আমরা তুলব মাননীয় স্পিকার। আজকে আমরা এখনো বাড়ি ফিরে যাইনি মাননীয় স্পিকার। ছাত্র জনতার এই বাংলাদেশ হেরে যাবে না মাননীয় স্পিকার। যেখানে দুর্নীতি হবে, যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ করব, সেখানেই প্রতিরোধ করবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে ঋণ খেলাপি হবে সেখানে গিয়ে প্রতিবাদ করব মাননীয় স্পিকার। আজকে দেখুন, আমরা যে সচেতনতার যে কথা বলছি, সচেতনতার যে যাত্রা শুরু হয়েছে, তার স্ফুলিঙ্গ এই সংসদে আমরা জ্বালিয়ে দিয়ে গেলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শেষ করছি, যার মাধ্যমে প্রতিষ্ঠান কার্যকর হবে এবং প্রত্যেকটা সমাজের মানুষ সচেতন হবে। তরুণ প্রজন্ম আমাদেরকে যে বাংলাদেশ উপহার দিয়েছে, সেই বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে, দুর্নীতিকে প্রতিরোধ করতে সচেতনতার বাতিঘর এই সংসদে এই প্রস্তাবটি পাশ করুন। চিরতরুণ এই সংসদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতেছি মাননীয় স্পিকার। সবাই সমস্যার দিন শেষে বলতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের সম্মানিত সংসদ নেতা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমাদের আজকের এই প্রতিযোগিতা আসলে দুর্নীতি প্রতিরোধ করবার জন্য করণীয় বিষয় নিয়ে হয়েছে এবং এখানে দুটি পক্ষই কিন্তু দুর্নীতি প্রতিরোধের পক্ষে অবস্থান করেছে এবং কিভাবে কি করা যায় সেটি তাদের যুক্তি, তর্ক, তথ্যের মাধ্যমে উপস্থাপন করেছে। একটি পক্ষ বলছিল যে ব্যক্তি মানসিকতা, ব্যক্তিকে যদি আমরা সৎ করতে না পারি তাহলে প্রতিষ্ঠান দিয়ে আমরা এই দুর্নীতি প্রতিরোধ করতে পারবো না। কিন্তু অন্য পক্ষ অর্থাৎ বিরোধী দল এসে বলছে না, প্রতিষ্ঠান যদি কোনোভাবে সংস্কার করা না যায় তাহলে ব্যক্তি এসে আজকে দুর্নীতি প্রতিরোধ করতে পারবো না। সেটা যাই হোক, দুই দলের বক্তাদের বক্তব্য আমরা শুনেছি। আমাদের সম্মানিত অতিথি ডক্টর ইফতেখারুজ্জামান স্যার রয়েছেন, তিনি তার বক্তব্য প্রদান করবেন। আমরা একটা বিষয়, সেটি তো আমরা সবাই স্পষ্টভাবে বলতে চাই যে সর্বগ্রাসী যে দুর্নীতি, সেটি বাংলাদেশের ইতিহাসে একটা কালো দাগ হয়ে রয়েছে। এই দুর্নীতি বাংলাদেশে একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু করেছে। কিন্তু এই ক্যান্সার অপসারণ প্রক্রিয়া যে কত দূর হবে, কতদিন লাগবে, সেটি কিন্তু এখন আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। পারবে কি অল্প সময়ের মধ্যে ক্যান্সার অপসারণ করতে? যে ক্যান্সার আজকে রন্ধে রন্ধে শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছে, যে কালো দাগ আজকে সমস্ত অঙ্গে, সমস্ত প্রতিষ্ঠানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবে কথার মতো অবস্থা হয়েছে, তাহলে কিন্তু সেই ক্যান্সার দূর করতে হলে সেই ক্যান্সার অপসারণের পরে কিন্তু আবার কেমিওথেরাপিও লাগবে। সুতরাং এই ক্যান্সার দূর করবার যে প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, এই প্রক্রিয়া অব্যাহত রেখে বাংলাদেশের দুর্নীতিকে দমন করে আমরা বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমরা পরিচালিত করতে চাই। আমরা দুর্নীতি দমন কমিশনের কথা বারবার এসেছে। দুর্নীতি দমন কমিশনে যারা আজকে নখদন্তহীন বাঘ হিসাবে কাজ করছেন, কারা তাদেরকে নখদন্তহীন বাঘ হিসাবে তৈরি করেছে? কী কারণের জন্য তারা নখদন্তহীন বাঘ হিসাবে নিজেদেরকে তৈরি করেছে? কী কারণের জন্য আজকে দুদক নিয়ে এত প্রশ্ন উঠেছে? কী কারণের জন্য বলা হয় যে একটা কালো মানুষকে সাদা করার প্রক্রিয়া হচ্ছে গিয়ে সেই দুর্নীতি দমন কমিশন, ফরেস্টেড মিশনের মতন একজন দুর্নীতিবাজকে সেখানে নিয়ে যাওয়া হলো, সেখানে তাকে সে সাদা কাগজ দিয়ে বের করে দিয়ে তাকে দুর্নীতি থেকে মুক্ত করে দেওয়া হলো। কী কারণের জন্য আজকে দুর্নীতি দমন কমিশন দেখা গেছে যে বিরোধী রাজনৈতিক মতের দলের লোকদেরকে নিষ্পেষিত করবার জন্য তাদেরকে দুদকের বারান্দায়, কোর্টের বারান্দায় তাদেরকে বারবার নিয়ে হাজির করেছে, অথচ অপরাধীদেরকে, যাদের অপরাধের কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই স্বৈরাচার সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর, সেই প্রকৃত অপরাধীদেরকে একটাবারও কিন্তু দুর্নীতির কাঠগড়ায় আমরা এই দুদকে গিয়ে দাঁড়াতে দেখিনি। সে কারণের জন্য বলতে হচ্ছে আজকে এই দুর্নীতি দমন কমিশনকে যারা দন্ত এবং নখহীন বাঘে পরিণত করেছে তাদেরকেই কিন্তু একটু আইনের আওতা আনবার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছি। আজকে জেল জরিমানা কারা কেটেছে দুর্নীতি দমন কমিশনের কাছে? যারা বিরোধী মতের লোক ছিল, যারা ভয়েস রেস করেছিল, যারা সমাজের সংস্কারের কথা বলেছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু দেখেছি দুদকের সেই কারাগারে আবদ্ধ হয়ে তারা দিনের পর দিন তারা জেল খেটেছে। আমরা আশা করব যে এই যে যাদেরকে এই দুর্নীতির দায়ে বিনা অপরাধে আজকে কালো তালিকাভুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, আইনের মাধ্যমে তাদেরকে মুক্ত করে প্রকৃত অপরাধীদেরকে দুর্নীতি দমন কমিশন বিচারের ব্যবস্থা করবেন। আমরা দেখেছি দেশের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। কথায় কথায় গুম, কথায় কথায় মামলা, কথায় কথায় হামলা, কথায় কথায় দুদকের চিঠি, সেটি কিন্তু করা হয়েছিল। আমরা শেখ হাসিনা সরকারের পতনের সময় আমরা দেখেছি বাংলাদেশকে $100 বিলিয়ন বেশি বিদেশি লোনের মধ্যে ফেলে রাখা হয়েছিল। বাংলাদেশে থেকে এই 15-16 বছরে পাচার হয়ে গেছে 150
কোটি বিলিয়ন ডলারের মতো এখান থেকে পাচার হয়ে গিয়েছে। নামে বেনামে ঋণ গ্রহণ করে আমরা দেখেছি ব্যাংকগুলোকে, আর্থিক প্রতিষ্ঠানকে ফোকলা করে দেওয়া হয়েছে নানা রকম দুর্নীতির মাধ্যমে, একে অপরের পিঠ চুলকানের মতো। এই ব্যাংক ওই ব্যাংকে লোন দিত, এই ব্যয় ওই ব্যাংকে লোন দিত। আমরা আর মামুরা এই যে লোন ভাগাভাগি যে সংস্কৃতি ছিল, ব্যাংকগুলিকে যে একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল, সেটি কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখেছি। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কথা আমরা শুনেছি। আমরা দেখেছি যে পানি, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, সর্বক্ষেত্রে যোগাযোগ, কৃষিসহ সর্বক্ষেত্রে একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল এবং শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছিল, স্বাস্থ্য খাতকে ভেঙে দেওয়া হয়েছিল, স্বাস্থ্য খাতের দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। এই যে সকল কিছু এখন একটা প্যাকেজের মতো মনে হচ্ছে, যে সমস্ত দুর্নীতির একটা প্যাকেজ তখন একটা তৈরি হয়েছিল, সেগুলিকে আমাদের পরিহার করতে হলে ছাত্র জনতা যে বিপ্লব হয়েছে, যে বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জনকে আমরা যদি সেটি বলবৎ রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। আমাদের মনে আছে কিভাবে পরপর বিনা ভোটে নির্বাচিত হয়ে বিগত সরকার এই দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে মানুষের উপর জোর, জুলুম, জেল, ভয়, ভীতি তারা চালিয়েছিল। কিভাবে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা দেখেছি দুর্নীতির মাধ্যমে আজ্ঞাবহে সেখানে রায় প্রদান করা হয়েছিল। যিনি সরকারের পক্ষে রায় প্রদান করতেন, সরকারের আদিষ্ট হয়ে রায় প্রদান করতেন, আমরা দেখেছি নিম্ন আদালত বা উচ্চ আদালতের মধ্যে তারা পুরস্কৃত হতেন, তারা বড় বড় বিচারক হয়ে যেতেন, তারা প্রধান বিচারপতি হয়ে যেতেন, তারা উচ্চ আদালতের বিচারক হতেন। কিন্তু যিনি নির্মমভাবে রায় প্রদান করতেন, তাদের অনেককে দেখেছি আমরা দেশ ছেড়ে পালিয়ে যেতে আমরা দেখেছি। সে কারণে আমরা মনে করি যে এই যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত দুর্নীতির মাধ্যমে এই যে দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, সেই বিচার ব্যবস্থার সেই পুনঃ অবস্থানকে আমরা ফিরিয়ে আনবার জন্য আমরা কাজ করতে হবে। এবং এই যে যত রকম দুর্নীতি করা হয়েছে, আমরা যেটা বলছিলাম যে আমাদের পানি, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, কৃষিসহ সব কিছু দুর্নীতি করার একমাত্র কারণ ছিল শুধুমাত্র একটি পরিবার এবং কিছু গোষ্ঠীর স্বার্থন্বেষী মানুষকে সেখানে সুবিধা প্রদান করবার জন্য। আপনারা প্রত্যেকে জানেন, স্যার হয়তো আরও ভালো বলবেন, শিক্ষার্থীরা আজকে বলেছেন যে কুইক রেন্টারের নামে বিদ্যুতের যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি বাংলাদেশের ইতিহাসে একটা সবচাইতে বড় দুর্নীতি হয়েছে। সেখানে কিভাবে ইন্ডেমিনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডেমিনিটির কী হবে, সেই ইন্ডেমিনিটি থাকবে কিনা, সেটি কিন্তু এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি বিচার বিবেচনা করে দেখতে পারবেন। বিগত সরকারের সময় 2015 থেকে 23 সাল পর্যন্ত এই 9 বছরে দেখেছি সিএসআর ফান্ডের নামে ব্যাংকের, আপনারা দেখেছেন একজন দাঁড়িয়ালা ভদ্রলোক ছিলেন, ব্যাংক থেকে সিএসআর ফান্ড নামে 7,000 কোটি টাকা সেখানে নেওয়া হয়েছে। সেই ফান্ড কোথায় যেত, কার কাছে যেত, কীভাবে খরচ হতো সেই সিএসআর ফান্ডের টাকা, আমরা কিন্তু সে পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা পাইনি। এবং তার মধ্যে আমরা দেখেছি যে 3,000 কোটি টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র মুজিব পরিবারের নানা রকম কার্যক্রমের জন্য। 7,000 কোটি টাকার মধ্যে 3,000 কোটি টাকা খরচ করা হয়েছে সিএসআর ফান্ডের, সেখানে মুজিব পরিবারের নানা রকম আনুষ্ঠানিকতার জন্য, যেটি কোনোভাবে সামাজিক সুরক্ষার আওতার মধ্যে পড়ে না। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল চলচ্চিত্র নির্মাণ, মুজিব বছর উৎসবন, শেখ রাসেল শেখ কামালের নামে ফুটবল টুর্নামেন্ট, জাতীয় শোক দিবস পালন, শেখ মুজিব ম্যারাথন, সে বিভিন্ন রকম এই যে পারিবারিক বন্দনার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা 3,000 কোটি টাকা খরচ করা হয়েছে। আমি মনে করি এগুলোই কিন্তু জবাবদিহিতার আওতায় আনবার জন্য এখন আমাদের সময় এসেছে। তবে সবশেষে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে দুর্নীতি প্রতিরোধের জন্য ব্যক্তিকে যেমন সচেতন হতে হবে, সিস্টেমকেও কিন্তু সেখানে কাজে লাগাতে হবে। আইন যেমন লাগবে, ব্যক্তির সচেতনতা লাগবে। আইন এবং ব্যক্তির সচেতনতা এবং সিস্টেম, এই দুটাকে যদি আমরা চালু করতে না পারি, আমরা বলবৎ করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে যে ক্যান্সারের রূপ ধারণ করেছে, সেই ক্যান্সার থেকে আমরা মুক্তি পাবো না। প্রিয় দর্শক, আপনারা আমার বক্তব্য শুনলেন। এই পর্যায়ে আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানের অতিথি, আপনারা প্রত্যেকেই তাকে চিনেন, তাকে জানেন, তিনি অত্যন্ত নির্মোহ কথা বলবার চেষ্টা করেন। তিনি নিজেও কিন্তু বহুভাবে বহু সময়ে নিজে নিষ্পেষিত হয়েছেন। হয়তোবা তিনি আজকে আপনাদের সামনে ভদ্রতার খাতিরে প্রকাশ করবেন না, কিন্তু আজকে আমি মনে করি বাংলাদেশের এই ছাত্র জনতার যে আন্দোলনের যারা সূতিকাগার তৈরি করেছেন, তার মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ডক্টর ইফতেখারুজ্জামান। আমি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি টিআইবির সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্যারকে এই পর্যায়ে দুর্নীতি প্রতিরোধের করণীয় নিয়ে আজকের এই ছায়া সংসদে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। যে বিষয়টা আমাদের সকলকে অনুধাবন করতে হবে, আমি সচেতন হতে হবে, আমাকে সক্রিয় সচেতন হতে হবে, কিন্তু সেটা থেকে বিচ্যুত হলে আমাকে যে জবাবদিহি করতে হবে, সেই কাঠামোটা যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমার সচেতনতার কোনো টেকসই অবস্থা হবে। মানব জাতির যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার মধ্যে ইতিবাচক গুণাবলী, নেতিবাচক গুণাবলী কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের ছাত্র জনতার যে বিশাল আন্দোলন, আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, আমাদের যে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন অভিষ্ট নিয়ে আমরা আজকে নতুন বাংলাদেশের মূল উপাদানটা, পরবর্তী উপাদানটা কি বলছে? এই নতুন বাংলাদেশটা অর্জন করেছে কিন্তু ব্যক্তি সচেতনতা, ডেফিনেটলি। কিন্তু অভিষ্ট যেটা বলছে নতুন বাংলাদেশ, সেটার প্রথম বিষয়টা কি বলছে?
বলছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের মধ্যে কি আছে? আমার প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বলছে। প্রতিষ্ঠান কি? ডেফিনেটলি সব ব্যক্তি সম্মত প্রতিষ্ঠান, কিছু ব্যক্তি সমন্বয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বলতে কিন্তু শুধু ব্যক্তি নয়, প্রতিষ্ঠান বলতে কিন্তু তার মধ্যে আছে তার প্রতিষ্ঠানের আইন কানুন নীতিমালা রয়েছে, তার মূল্যবোধ, তার পেশাগত উৎকর্ষ, তার যে জনবল, তার পেশাগত উৎকর্ষ সহ নৈতিকতার চর্চা এবং দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীলতা এবং তার থেকে বিচ্যুত হলে জবাবদিহিতার জায়গা। কাজে দুইটির সংমিশ্রণ করে কিন্তু আমাদের দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতি নিয়ন্ত্রণের যে স্বপ্ন, সেটার দিকে এগিয়ে যাওয়া অপরিহার্য বলে আমরা মনে করি। পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা, আমাদের দেশের অভিজ্ঞতা, আমাদের গবেষণা, পৃথিবীর বিভিন্ন দেশের গবেষণা যেটি বলে দুর্নীতি প্রতিরোধে নিয়ন্ত্রণে 4টি উপাদান অপরিহার্য। এর মধ্যে প্রথম হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা। পৃথিবীর সব দেশ, আমাদের দেশ সহ সব দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে রাজনৈতিক নেতৃবর্গ। রাজনীতির নেতৃত্বের মধ্যে যদি দুর্নীতি প্রতিরোধমূলক সদিচ্ছা থাকে এবং তার প্রতি সেটাকে কার্যকর করার জন্য কারোর প্রতি ভয় করুণা না করে প্রয়োগ করার জন্য দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার যে ঘোষণা, যেটা আমরা বারে বারে বলতে শুনেছি, সেটি প্রয়োগের জন্য কারোর প্রতি ভয় করুণা না করে যে সৎসাহস দৃঢ়তা, সেটি হচ্ছে 1 নম্বর উপাদান। 2 নম্বর হচ্ছে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া পৃথিবীর কোনো দেশের দুর্নীতি নিয়ন্ত্রিত হয়েছে এর কোনো দৃষ্টান্ত নাই। তৃতীয় হচ্ছে যে এই যে দুর্নীতির দ্বারা যারা অভিযুক্ত, তাদেরকে জবাবদিহিতা করার যে এখতিয়ারটা, সেটা কার উপরে থাকবে, সেটা কে করবে? তার জন্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো থাকবে। আইনের উপর ভিত্তি করে, নীতিমালার উপর ভিত্তি করে, মূল্যবোধের উপর ভিত্তি করে কিছু প্রতিষ্ঠান পরিচালিত হবে, যাদের উপরে এককভাবে যার যার অবস্থান থেকে এবং সামষ্টিকভাবে সমন্বয়ে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে এই প্রতিটার সাথে, প্রথম তিনটার সাথে যে মেইন স্ট্রিম, মানে এটা ক্রস কাটিং। আমার জনগণই সচেতন হবেন, জনগণই চাইবেন, আমার রাজনৈতিক সদিচ্ছা, যারা ক্ষমতায় থাকবেন, যারা ক্ষমতার বাইরে থাকবেন, সকল রাজনৈতিক দলের সদিচ্ছা থাকবে দুর্নীতির বিরুদ্ধে। তা না হলে জনগণ সেই দলকে, সেই সরকারকে বর্জন করবে। এই যে জনসচেতনতা, জনগণই চাইবে যারা দুর্নীতির জন্য অভিযুক্ত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জনগণই চাইবে আমার যে প্রতিষ্ঠানগুলো, যাদের উপর অর্পিত দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণ করা, তারা যথাযথভাবে তার ভূমিকা পালন করবে। এই 4টি উপাদান সামষ্টিকভাবে কিন্তু আমার দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য অপরিহার্য বলে আমরা মনে করি। এবং সেই কারণে একটিকে বাদ দিয়ে আরেকটি কখনো সম্ভব নয়। যে আমরা এমন একটা আবদ্ধ অবস্থার মধ্যে ছিলাম, যেটির থেকে উত্তরণ আমাদের তরুণ শিক্ষার্থীরা, ছাত্র জনতা আমাদেরকে উপহার দিয়েছে। সেখানে মনে রাখতে হবে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল। কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম উপাদান ছিল দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার মাধ্যমে দুর্নীতি করে নিজেদের অর্থ সম্পদের বিকাশটাকে সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। যে কথাগুলো আজকের আমাদের যে উপাত্ত, তার অন্যতম বিষয়। এই যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু একদিকে যেরকম ছিল ব্যক্তি, অন্যদিকে ছিল প্রাতিষ্ঠানিক ক্ষমতাগুলো। যে কারণে আমরা আজকে একটা পরিবর্তিত পরিবেশ আমরা মনে করছি, যে নজরদারির বাইরে আমরা নজরদারি ভিত্তিক একটা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিলাম, যেখানে গোয়েন্দা সংস্থা নামক যে প্রতিষ্ঠানগুলো আছে, একাধিক প্রতিষ্ঠান, সেগুলোকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করা থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা, এগুলো অপরাধে রূপান্তর করা হয়েছিল। সেই পরিবেশটা পরিবর্তনের সুযোগ এসছে আমাদের সবার সামনে। সেই সুযোগটাকে সামষ্টিকভাবে পুরো সমাজকে সম্পৃক্ত করে, আমরা যেটাকে বলি হোল অফ সোসাইটি, পুরো সমাজকে সম্পৃক্ত করে আমাদেরকে এগিয়ে যাওয়ার অভূতপূর্ব সুযোগ। তবে বলতেই হবে, এখনও চ্যালেঞ্জ অনেক রয়ে গেছে। যারা ছাত্র জনতার এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যারা, তারা তাদের সকলের ব্যানার যেটা ছিল যে আমরা নতুন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার, সেখানে ঐক্যবদ্ধ। যেই সুযোগ এসছে আমাদের জাতির সামনে, সেই সুযোগটাকে, এই যে প্রতিকূলতা, যেগুলোর মূল সূত্র হচ্ছে যে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী ব্যক্তির প্রত্যাশিত অভীষ্ট এই কর্তৃত্ববাদের পতনের ফলে নতুন বাংলাদেশ গঠন করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে যে অনেকেরই যে বহুমুখী প্রত্যাশা আছে, সেটি যেন আমাদের নতুন বাংলাদেশের মূল
স্বপ্নকে অর্জনে ব্যাহত প্রতিরোধ সৃষ্টি না করে সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমরা ইতিমধ্যে বলেছি, আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বেশ কিছু কৌশলগত পরামর্শ দিয়েছি। তার মধ্যে অনেক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছি, কিন্তু দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কথা আমরা বলেছি সরাসরিভাবে, যার মধ্যে কেন্দ্রবিন্দুতে অবশ্যই দুর্নীতি দমন কমিশন, যেটাকে দখলহীন প্রতিষ্ঠান হিসাবে রূপান্তর করা হয়েছিল। অবশ্যই দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে, কাজে এটিকে ঢেলে সাজানো সংস্কার করা ছাড়া উপায় নেই, করতেই হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টির মাধ্যমে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। কিন্তু যারা এটা করেছেন তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে। তার মধ্যে অন্যতম অবশ্যই দুর্নীতি দমন কমিশন। আমি যেটি বলতে চাচ্ছিলাম, এর পাশাপাশি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, সরাসরি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আপনারা খেয়াল করবেন, তার মধ্যে আছে BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ঢেলে সাজাতে হবে অবশ্যই। জাতীয় রাজস্ব বোর্ড প্রচণ্ডভাবে এমন একটা প্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ড এমন একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে যার এখতিয়ার ছিল রাষ্ট্রের জন্য রাজস্ব আদায় করা। যারা সৎভাবে রাজস্ব বা কর দিতে আগ্রহী ছিলেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ছিল একটা হেল। বিভিন্নভাবে প্রতারণা, দুর্নীতির শিকার হতে হয়েছে তাদেরকে। আর যারা প্রকাশ্যে কর ফাঁকি দেওয়ার জন্য সিন্ডিকেটের মাধ্যমে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে সুযোগ নিয়েছেন, অবারিত কর ফাঁকি দিয়েছেন, দেশ থেকে অর্থ পাচার করেছেন, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড রূপান্তরিত হয়েছিল স্বর্গ। এবং এটাই শুধু আমি একটি প্রতিষ্ঠানের কথা বলছি, একই অবস্থা কিন্তু প্রায় সকল প্রতিষ্ঠানে ছিল। কাজে একেও ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজাতে হবে পুলিশের CID-কে, যার উপর আংশিক দায়িত্ব আছে দুর্নীতি নিয়ন্ত্রণে, বিশেষ করে অর্থ পাচার নিয়ন্ত্রণের। একইভাবে ঢেলে সাজাতে হবে অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটা কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে তার উপর অন্যতম এখতিয়ার হচ্ছে অর্থ পাচার সংক্রান্ত যেই ভূমিকাটা পালন করতে হয়, সেটি সরকারকে যে ভূমিকা পালন করতে হয় সেটির অন্যতম মাধ্যম হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস। সেই প্রতিষ্ঠানকেও ঢেলে সাজাতে হবে, যেটি শুরু হয়েছে। বিভিন্নভাবে অনিয়ম দুর্নীতি হয়েছে সকল প্রকল্পই বাংলাদেশের উন্নয়নের নামে, যে বিশেষ করে মেগা প্রকল্প হয়েছে সেগুলোতে তৎকালীন সরকার উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন তার সাথে দোসর যারা ছিলেন, বিশেষ করে বিনিয়োগকারী এবং প্রশাসনের সাথে যারা জড়িত এবং যারা রাজনৈতিকভাবে অবস্থানের কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যে তাদের একটা ত্রিমুখী আতাতের মাধ্যমে সকল ছোট বড় সকল প্রকল্পেই অনিয়ম দুর্নীতি হয়েছে। আমরা সবসময় শুনে আসছি, সরকারও বলেছে, আমরা বলেছি, বাংলাদেশ থেকে বছরে কমপক্ষে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়। এবং এই পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, দুদক, BFIU, CID, জাতীয় রাজস্ব বোর্ড, অ্যাটর্নি জেনারেলস অফিস, কোনো ভূমিকা পালন করেনি। যদিও সুনির্দিষ্ট তাদের হাতে হস্তান্তর করা হয়েছে তথ্য, তা সত্ত্বেও কিছু পদক্ষেপ গ্রহণ করে নাই। তার কারণ হচ্ছে যারা এর সাথে জড়িত তারা ক্ষমতাবান, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট। সেই অবস্থার পরিবর্তন হয়েছে। কাজেই কর্তৃপক্ষ চাইলে যথাযথ ভূমিকা পালন করতে পারলে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। শুধু তাই নয়, আপনারা জানেন, বিশেষ করে শিক্ষার্থীরা আছেন, আমাদের আইন অনুযায়ী পাচারকৃত অর্থ ফেরত আনা এবং যেই অর্থ পাচার করেছেন আপনি, যিনি পাচারকারী, তার 3 গুণ তার জরিমানা, এবং শুধু তাই নয়, তার 14 বছরের কারাদণ্ডের বিধান আছে আমাদের আইনে। এর কোনোটাই কিন্তু হয়নি। কাজেই এখন সুযোগ সেটা করা সম্ভব। 2023-এর যে আমাদের কর আইন, সেই কর আইন অনুযায়ী আপনারা জানেন যে একটি ঢালাও ধারা সংযুক্ত করা হয়েছে, যে কালো টাকাকে বৈধ করার সুযোগ। গত 20-22 বছর যাবত এই কাজটি করা হচ্ছে, কালো টাকাকে বৈধ দেওয়া হচ্ছে। এবং সেটি শুধুমাত্র বৈধতা দেওয়া হচ্ছে তাই নয়, এটি অসাংবিধানিক। আমাদের সংবিধানের 20-এর 2 অনুচ্ছেদে কালো টাকা বৈধ করাটা যে অবৈধ সেটা ঘোষণা দেওয়া হয়েছে। যাকে আপনি বিচার করার কথা, যাকে আপনি জবাবদিহি নিশ্চিত করার, শাস্তি দেওয়ার কথা, তাকে আপনি পুরস্কৃত করছেন বৈষম্যমূলক। এবং এটা হচ্ছে দুর্নীতি সহায়ক, অর্থাৎ বাংলাদেশের মানুষকে দুর্নীতি করার জন্য উৎসাহিত করা হচ্ছে। সো এই ধারাকে চিরতরে বাতিল করতে হবে। আমাদের দেশে আইন হয়েছে অনেক, যেই কারণে কিন্তু আজকের বিতর্ক। আইন অনেক আছে, ভালো ভালো আইন আছে, কিন্তু আইনের চর্চা নেই, আইনের প্রয়োগ নেই। এই প্রয়োগটা করাটা কিন্তু নির্ভর করে ওই যে ব্যক্তির সচেতনতার পাশাপাশি আবার প্রাতিষ্ঠানিক সক্ষমতা। যারা প্রয়োগ করছেন না, যারা মান্য করছেন না, তাদেরকে যদি আমি বিচারহীনতা দেই, তাহলে তো তিনি মানবেন না এবং অন্যরা তাই করবেন। এখানে শুধুমাত্র
একদিক থেকে যারা যারা সরাসরিভাবে অপরাধ করেছেন, অপরাধের সাথে জড়িত ছিলেন, দুর্নীতি করেছেন, তাদেরকে তো অবশ্যই জবাব দিতে আনতে হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ঢালাওভাবে সকলকে দুর্নীতির জন্য দায়ী বা ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ী এটি বিবেচনা করে মব জাস্টিস কিন্তু গ্রহণযোগ্য নয়, যেটা হচ্ছে। আমরা অনেকবারই এটা পুনরাবৃত্তি করেছি। আমাদের ছাত্র সমাজ যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা কিন্তু ন্যায় বিচার চায়। যে অপরাধ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার জন্য যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী তাদের সকলের ন্যায় বিচার হোক, সেটা ডিউ প্রসেসে যথাযথ প্রক্রিয়া হোক, সেটা আমাদের তরুণ সমাজ চায়। আজকে যে প্রস্তাবটি, সেই প্রস্তাবটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তি সচেতনতায় অধিক কার্যকর। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারির চেয়ে ব্যক্তি সচেতনতায় অধিক কার্যকর এই প্রস্তাবিত বিষয়ে এই ছায়া সংসদে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়েছে। বক্তৃতামালায় আমার কাছে মনে হয়েছে যে অনেকেই ভালো বক্তব্য দিয়েছে। আমি আজকের এই ছায়া সংসদে শ্রেষ্ঠ বক্তা হিসাবে মাননীয় বিরোধী দলীয় নেতা মোস্তাফিজুল ইসলাম ইমনের নাম ঘোষণা করছি। অভিনন্দন রইল আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে। আরও বেশি অভিনন্দন জানাই আমার খুবই আপন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তাদেরকে তাদের চমৎকার তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তুলবার জন্য, এবং একই সাথে এই দলের দলনেতা মোস্তাফিজুল ইসলাম ইমনকেও আমি স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আজকের দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী আয়োজন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা এখানেই শেষ করছি।